আতিফ ভাই, আমরা একটু আন্তর্জাতিক তেলের বাজারের দিকে যাব। জানেন যে হরমুজকে নিয়ে গত 3 মাস যে হরমুজের অস্থিরতা, গত 3 মাস যাবত তেলের বাজার সারা পৃথিবীতে একদম বড় ধরনের একটা ভূমিকম্প এনে দিছে। সবসময় দেখা যায় যে সপ্তাহে সপ্তাহে একদিন দাম কমে তো আরো বাকি দিন বেড়ে যায়। ট্রাম্পের একটা ঘোষণায় দাম কমে যায়, সে প্রথম দিকে এটা কমতো কিন্তু এখন আর কমে না, কারণ সেটা তার এক ধরনের ট্রিক্স ছিল যে আলোচনার কথা বলে তেলের বাজারটা করার জন্য। এবং তিনি প্রথম দিকে আমেরিকান কিছু তেল এবং অন্যান্য দেশের তেল রিজার্ভ থেকে ছেড়েও এটা মানে একটা ব্যালেন্স রাখার চেষ্টা করেছে, সেটাও কাজে দেয়। পরবর্তীতে রাশিয়ার উপর থেকে বারবার এক মাস করে 3 দফায় নিষেধাজ্ঞাতে উঠাই নিছে, তাও কিন্তু ব্যালেন্সটা হচ্ছে না। কারণ আপনি জানেন ভালো করে, প্রায় 20% আর ওখানে 10-15% মানে বাবল মানদেব, টোটাল 30-35% জ্বালানি কিন্তু এখান থেকে সরবরাহ। তাহলে তো অনেক বড় অংশ। এখন এইটা আসলে সমাধানটা কি? এইটার স্বল্প মেয়াদী তো কোনো সমাধান নাই। আপনার অলরেডি এই যে গত 3 মাসে যে বিশ্বের জ্বালানি ঘাটতি হয়েছে, এই ঘাটতিটা ফিল আপ হইতে ধারণা করা হচ্ছে আগামী 2 থেকে 3 বছর লাগবে, মানে সব দেশ স্বাভাবিককরণে আসতে। আপনি দেখেন যে সারা বিশ্বে এই হরমুজ যুদ্ধের আগে মার্কিনিরাই বলতেছে যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম $60 থেকে $70 মধ্যে ওঠানামা করতো। হরমুজে আক্রমণের পরেই ধাপ করে এটা একদম 2-3 দিনে ধাম করে $125 পৌঁছাইছে। তো এইটা এখন কখনোই, এই যে গত 3 মাসে 105 থেকে 125-এর মধ্যেই ওঠানামা করতেছে, এইটা আর 100-র নিচে নামতেছে না। কারণ মানে কি, আপনার যে কোনো জিনিসেরই বাজারে যদি সরবরাহ থাকে তাহলে দাম কমে আসে, বাজারে সরবরাহ না থাকলে অটোমেটিক দাম বাড়বে, যে কোনো পণ্যের মতোই। আর তেল তো হইলো গিয়া বিশেষভাবে একটা পণ্য, এবং এইটার উপর সারা পৃথিবীর যে গতি, আমি বলবো এটা গতি, মানে ইন্ডাস্ট্রি, ঘর বাড়ি, সব জায়গায় আপনার যে জ্বালানি, রাতে আমাদের যদি এই লাইট না থাকে, কারেন্ট না থাকে, আমরা আমাদের এই প্রোগ্রাম চালাতে পারবো না। সারা পৃথিবীর সবচেয়ে বেশি ক্লাসিক জ্বালানি ইউজ করে বিমানগুলোতে, মানে জেট ফুয়েল বলা হয়, বিশেষভাবে তৈরি করতে হয়। তো এই 30% সংকটের কারণে সারা পৃথিবীতে জেট ফুয়েলের ঘাটতির কারণে অনেক জায়গায় বিমান ভাড়া 1.5 গুণ হয়ে গেছে। অনেক এয়ারলাইন্স মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, ইউরোপ থেকে, আমাদের ভারত এবং অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, সব জায়গায় ফ্লাইটের সংখ্যা 20-30% কমে গেছে। অনেকে চাকরিচ্যুত হয়েছে, কোম্পানি বন্ধ হয়েছে, অনেক জায়গায় স্থগিত হয়েছে, এবং লোকজন কিন্তু বিমানে উঠতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে না, কারণ যেই ভাড়া ছিল আগে 50,000 টাকা, সেটা এখন 75,000 টাকা নর্মালি হয়ে গেছে। তো এই সব ভাবে তো পৃথিবী চলতে পারবে না। এখন বিমান ভ্রমণটা এক ধরনের অতি প্রয়োজন, এবং বিলাসিতা ছাড়া কেউ বিমানে উঠতে চাচ্ছে না। তো এই জ্বালানি তেলের দাম যদি নিচে না নামে, তারপরে ইন্ডাস্ট্রি গুলা ক্ষতিগ্রস্ত হচ্ছে। হ্যাঁ, সারা পৃথিবীর যত ইন্ডাস্ট্রির উৎপাদন গুলা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং এই তেলের যে উপজাত হিসাবে আমরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সার উৎপাদন করে জ্বালানি, এই কাফকো সবচেয়ে বিখ্যাত, কুয়েতের সম্ভবত। তো এই ইউরিয়া সার এবং নানান ধরনের সার, তারপরে চিকিৎসা ব্যবস্থা এটার প্রভাব পড়বে, হিলিয়াম গ্যাস, হ্যাঁ, এগুলো ধরেন আপনার বিভিন্ন চিকিৎসা মেশিনারিজ গুলাতে এই গ্যাস ব্যবহৃত হয়। তো সারা পৃথিবীতে কিন্তু এখন এই প্রভাবগুলা পড়তেছে, এবং এইটা আগামী 1.5-2 বছর একদম কন্টিনিউ করবে, যদি যুদ্ধ এখন থেমে যায়। আর যদি যুদ্ধ না থামে, তাহলে ইরানিরা কিন্তু এটাও বলেছে, আমরা এইবার যুদ্ধ মূল ভূখণ্ড থেকে তো সরাই দিবে, এবং বলছে আমরা তেলের দাম $200 থেকে $250 ব্যারেলে নিয়ে যাব। তার মানে কি, সে তার এইটা তো বন্ধ করছে, এরপরে বন্ধ করে দিবে বাবাল মানদেব। হ্যাঁ, এবং বাবাল মানদেব ছাড়াও দেখা যাবে যে তার যদি সেই মিসাইলের রেঞ্জ, আমরা যেটা বলতেছি যে দিয়েগো গার্সিয়া বা মার্কিন মূল ভূখণ্ডে নামে, তাহলে তো সে আরো বিভিন্ন জায়গায় তেলের কন্টেইনার বা যেসব জিনিসপত্র মুভমেন্ট করবে, ওইসব জায়গায় হিট করবে। তাহলে তখন আমেরিকা কিভাবে এটা সামাল দিবে? এখন তো তার নিজ দেশেরটাই সামাল দিতে পারছে না। মার্কিন নিজ ভূখণ্ডে তেলের দাম, গ্যাসোলিনের দাম ডাবল হয়ে গেছে, এবং মার্কিন জনগণ এই চাপটা নিতেছে। কিন্তু এই জনগণও কতদিন নিবে? তারা সরকারকে একাংশ তো সাপোর্ট করে, তো এই সাপোর্ট এরা কতদিন সরকারকে এইভাবে সাপোর্ট করবে, তাই না? আপনার যেমন ধরেন বাংলাদেশ, ভারত যে চিনির সমস্যা, বাংলাদেশি ফ্যাক্টরির চিনি আমি যখন 100 টাকা দিয়ে কিনি, ইন্ডিয়া যখন বাংলাদেশে করে কি ডাম্পিং করে, এমন লস দিয়ে চিনি ধরে, সেই চিনির দাম হয় 50 টাকা বা 70 টাকা। তখন আমি যতই দেশপ্রেমিক হই, 1 দিন 2 দিন 3 সপ্তাহ আমি কিনবো 100 টাকা করে, এরপরে কিন্তু আমি দেশপ্রেম গুল্লি মারি, কারণ আমার বাজেটে সেটা কভার করবে না তখন আমি। তো আমেরিকানরাও ঠিক এখন দেশপ্রেম বা যে কোনো কারণেই হোক, তারা এই বেশি দামটা, ডাবল দাম মেনে নিচ্ছে। কিন্তু এটা কয়দিন তারা মানবে? সেটাই তো কথা। যে কোনো সময় তারা রিভোল্ট করবে, এবং এটা প্রেসিডেন্ট ট্রাম্পও এটা বুঝে,
এবং তার কারণেই বিশ্ববাজারে এই উদ্বেগ তৈরি হয়েছে এবং বিশ্বের সাধারণ মানুষের এই প্রবলেমের মধ্যে পড়তে হয়েছে। তো ট্রাম্পও স্পষ্টভাবে জানিয়েছেন কোনো চূড়ান্ত আনুষ্ঠানিক চুক্তি মানে ইরানের সাথে না হওয়া পর্যন্ত ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের সুযোগ নেই। তো সে কিন্তু ওই যে একই সাথে ইরানের উপর চাপও প্রয়োগ করতেছে। তো এইভাবে যদি চাপ প্রয়োগ করে তাহলে ইরান তো সেই তেলের দাম বাড়ানোর সকল প্রসেস নিবে। আর এই মুহূর্তে যুদ্ধ থামলে তো তেলের দাম এই মুহূর্তে থামবে, ওই পর্যায়ে যাবে না, আপনার তো শর্টেজ রয়ে গেছে। না, শর্টেজ রয়ে গেছে এবং ইরানি হামলায় মার্কিন মালিকানাধীন যে মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়ার দেশগুলোর যে তেল রিফাইনারি, খনি এইসব জায়গায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেমন কাতার না কুয়েতের যে গ্যাস রিফাইনারিটা ক্ষতিগ্রস্ত, এটা ঠিক করতে 5 বছর লাগবে। তাহলে তার মানে আপনি চাইলেই জ্বালানি শক্তি এখন থামলে আগের অবস্থায় আসবে না।